দেবগুরু বৃহস্পতি হচ্ছে সবথেকে শুভ গ্রহ আমাদের জ্যোতিষশাস্ত্রে। আর আমাদের জ্যোতিষশাস্ত্র মতে দেবগুরু বৃহস্পতি এবং শুক্রদেব হচ্ছে আচার্যের ভূমিকা পালন করে। দেবগুরু বৃহস্পতি যেই স্থানে বসে সেই স্থানের শুভ ফলে বৃদ্ধি করে এবং তার দৃষ্টিতে রয়েছে অমৃতধারা। দেবগুরু বৃহস্পতির তিনটি দৃষ্টি, পঞ্চম, সপ্তম এবং নবম। দেবগুরু বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক, আধ্যাত্মিকতার কারক, দয়ার কারক, আবার ধনসম্পত্তিরও কারক। তো দেবগুরু বৃহস্পতি আগস্টের 21 তারিখ মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে এবং এই নক্ষত্রে 10ই অক্টোবর বকরি হবে এবং নভেম্বরের 28 তারিখ পর্যন্ত এই মৃগশিরা নক্ষত্রে থাকবে এবং 29শে নভেম্বর আবার রোহিণী নক্ষত্রে ফিরে আসবে। মৃগশিরা নক্ষত্র হচ্ছে নক্ষত্রমণ্ডলীর পঞ্চমতম নক্ষত্র। মৃগশিরা নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গলদেব এবং এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে চন্দ্রদেব অর্থাৎ সোম। সোম হচ্ছে একটি রস, যে রস পান করে দেবতারা তাদের যৌবনকে স্থায়ী রাখে এবং প্রবল শক্তি লাভ করে, যাতে কোনো সময় বৃদ্ধ কিংবা দুর্বল না হয়ে পড়ে। অর্থাৎ এই নক্ষত্রের শক্তি হিসাবেও শক্তির প্রতীক হিসাবেও দেখা হয়। এই নক্ষত্রে পুরুষরা সবসময় নিজেদের কর্মক্ষেত্রে অ্যাক্টিভ থাকে এবং নারীরা কলা বিভাগ ক্ষেত্রে জড়িত যারা কলা বিভাগ ক্ষেত্রে জড়িত যারা গান বাজনা, ড্যান্স, ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান এই সমস্ত কাজে যারা জড়িত তারা খুব উন্নতি করে। আবার এই নক্ষত্রের জাতক কিংবা জাতিকা একটুতে আবার কনফিউজও হয়ে যায়, কারণ হরিণের নাভিতে কি থাকে? কস্তুরী। আর কস্তুরীর গন্ধে হরিণও খুঁজে বেড়ায় যে গন্ধটা কোথা থেকে আসছে। এইরকম একটা গুণ দেখতে পাওয়া যায় এই সমস্ত নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে। এদের মধ্যে একটা খোঁজ প্রকৃতির স্বভাব থাকে। এই নক্ষত্রের জাতক জাতিকারা যারা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত থাকে তারা কিন্তু যথেষ্ট ভালো প্রগতি করে এবং যারা প্রশাসন লেভেলের গোয়েন্দা বিভাগ কিংবা কোনো প্রশাসন লেভেলের গোপন কার্যে জড়িত রয়েছে, যে কাজগুলো আমাদের জনসম্মুখের সামনে আসে না, ওই সমস্ত কাজেও কিন্তু ভালো অগ্রগতি করে এবং বড় পদ, মান, সম্মান ইত্যাদি লাভ করে। মৃগশিরা নক্ষত্রের 4টি চরণের মধ্যে 2টি চরণ পড়ে বৃষ রাশিতে এবং 2টি চরণ পড়ে মিথুন রাশিতে। এই নক্ষত্রের বিস্তার হচ্ছে বৃষ রাশিতে 23.20 ডিগ্রি থেকে মিথুন রাশিতে 6.40 ডিগ্রি পর্যন্ত হয়। আর মিথুন রাশির অধিপতি বুধ, আর বুধেরও এর প্রভাব থাকে, বুধের প্রভাব এই নক্ষত্রের উপর থাকে। তাহলে বুধেরও প্রভাব থাকছে, শুক্রদেবেরও প্রভাব থাকছে, আবার মঙ্গলদেবেরও প্রভাব থাকছে। প্রত্যেকটি নক্ষত্রের মতন এই নক্ষত্রের একটি চিহ্ন কিংবা সিম্বল জ্যোতিষশাস্ত্রে উল্লেখ করা আছে, সেটা হচ্ছে হরিণের মাথা, তার উপরে সিং, অর্থাৎ একটি হরিণের স্বভাব এই নক্ষত্রের উপর তুলে ধরা হয়েছে। সৌন্দর্যের প্রতীক হচ্ছে হরিণ, চঞ্চল স্বভাব হয় এদের মধ্যে প্রচণ্ড ফুর্তি স্বভাব থাকে। তার সাথে আবার কি আগাম বিপদ, এটার কিন্তু আভাস উপলব্ধি করার ক্ষমতা ঈশ্বর এদেরকে দিয়েছে। তো যার জন্য এরা সবসময় সজাগ থাকে। এই নক্ষত্রে জন্মানো জাতক কিংবা জাতিকারা খুব শান্তিপ্রিয় স্বভাবের হয় এবং নিজের কথাকে সমাজের সামনে তুলে ধরে এবং প্রতিভাশালী হয়, বুদ্ধির দিক থেকে খুব চালাক হয় এবং সতর্কতা অবলম্বন করেই সমস্ত কাজ করতে চায়। এদের মধ্যে একটা খোঁজ প্রকৃতি থাকে, প্রকৃতিকে এরা খুব ভালোবাসে এবং সহজে অন্যকে বিশ্বাস করতে চায় না। আর যদি সামনের পাত্রকে বিশ্বাস করে তাহলে এদের সাথে জীবনে একবার না একবার বিশ্বাসঘাতকতা করবেই। এটা হচ্ছে মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে ঘটেই, 100%ই ঘটে যে এই নক্ষত্রে জন্মানো জাতক জাতিকারা জীবনে একবার না একবার বিশ্বাসঘাতকতা হবে এদের সাথে। যাদেরকে বেশি বিশ্বাস করবে তারাই এদের সাথে বিশ্বাসঘাতকতা করে। আবার হিরণের নাভিতে কি থাকে? সুগন্ধি কস্তুরী। তো এই নক্ষত্রের মধ্যে আকর্ষণ ক্ষমতাটা খুব প্রবল থাকে। এরা যদি কোনো কিছু নিজের জন্য সিলেক্ট করে তো সেটা কিন্তু সবাইকে আবার দৃষ্টি আকর্ষণও করে। শুক্রের প্রভাব এই নক্ষত্রের উপর থাকে, যার জন্য এরা খুব কলাপ্রেমী হয়। চিত্র, নৃত্য, তারপর ড্যান্স, তারপরে সঙ্গীত, এই সমস্ত কাজে কিন্তু যথেষ্ট এরা খুব ভালো অগ্রগতি করে। এই নক্ষত্রে জন্মানো জাতক জাতিকারা হস্তশিল্পী, যারা ফ্যাশন ডিজাইনার, তারপর বিউটিশিয়ান, এই সমস্ত কাজে খুব উন্নতি করে। আবার বুধেরও প্রভাব এই নক্ষত্রের উপর থাকে, যার জন্য টেকনিক্যাল দিকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এই সমস্ত দিকেও কিন্তু সাফল্য লাভ করে। এরা প্রকৃতিপ্রেমী হয়, খুব ঘোরাঘুরি, ভ্রমণ এই জিনিসটা কিন্তু খুব ভালো এদের মধ্যে থাকে। ঊর্জা, জ্ঞান যথেষ্ট থাকে এই নক্ষত্রের মধ্যে। তো এই নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি এবার অবস্থান করছে। তো দেবগুরু বৃহস্পতি কিসের কারক? জ্ঞানের কারক, আধ্যাত্মিকতার কারক, ধনসম্পত্তির কারক। আর এই নক্ষত্র কিসের কারক? এই নক্ষত্র হচ্ছে ঊর্জা, গতি, জ্ঞান, সৌন্দর্য, একটা খোঁজ প্রকৃতি। তো
তো তো এবার এই নক্ষত্রকে যদি দেবগুরু বৃহস্পতি যখন এই নক্ষত্র অবস্থান করবে, তো দুটাকে দুই দুই মানে দুটাকে যদি একসাথে মিলিয়ে ফেলি তাহলে কি হচ্ছে, তাহলে এখান থেকে উঠে আসছে শিক্ষা জিনিস, উঠে আসছে ভ্রমণ জিনিস, উঠে আসছে ধনসম্পত্তি জিনিস, উঠে আসছে রিসার্চ জাতীয় গভীর জ্ঞান উঠে আসছে, আবার উঠে আসছে আগাম সতর্কতা ইত্যাদি। এই অবস্থাতে মকর রাশির ক্ষেত্রে কি প্রভাব পড়বে, এই যে দেবগুরু যে এই নক্ষত্রে অবস্থান করছে মকর রাশির ক্ষেত্রে কি প্রভাব পড়বে, এবার আজকে এই আলোচনাটা তুলে ধরবো আপনাদের সামনে। 21শে আগস্ট দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করে চলে আসবে হচ্ছে মৃগশিরা নক্ষত্রে। আর এই নক্ষত্রের পরিবর্তন মকর রাশির জন্য একটা বড় সফলতার ইঙ্গিত দিচ্ছে এই সময়কালে। দেবগুরু বৃহস্পতি বর্তমানে মকর রাশির পঞ্চম ঘর বৃষ রাশিতে অবস্থান করছে। পঞ্চম ঘরে বিশেষ কারক হয় দেবগুরু বৃহস্পতি, এবং দেবগুরু বৃহস্পতি হচ্ছে মকর রাশির ক্ষেত্রে পরাক্রম ঘর আর দ্বাদশ ঘর, এই দুটি ঘরের অধিপতি। তার সাথে মঙ্গল হচ্ছে আবার মকর রাশির ক্ষেত্রে চতুর্থ ঘর, যেটা আমাদের মায়ের ঘর, বন্ধু বান্ধবদের ঘর, সমাজ, এই ঘর থেকে দেখা হয়। এই ঘরটি হচ্ছে মেষ রাশি। এবং একাদশ ঘর যেটা হচ্ছে লাভের ঘর, আমাদের বড় ভাই বোনদের সাথে সম্পর্কের বিচার এই ঘর থেকে দেখা হয়। আবার অসুখ বিসুখ জিনিসটাও এই ঘর থেকে দেখা হয়। তো এই ঘরটি হচ্ছে বৃশ্চিক রাশি, এই দুটি ঘরের অধিপতি মঙ্গল। আর এই মঙ্গলের নক্ষত্র মৃগশিরাতেই দেবগুরু বৃহস্পতি এবার অবস্থান করবে। গুরুদেবের এই নক্ষত্র অবস্থান মকর রাশির জীবনকে বিশেষভাবে প্রভাবিত করবে এবং বড় একটা সফলতা পাবে এই সময়কালে এই রাশি, মান সম্মান লাভ করবে। আজকের আলোচনাতে এইগুলো সমস্ত কিছু তুলে ধরবো, আবার কোন দিকে সমস্যা তৈরি হবে সেটাও কিন্তু বিস্তারিতভাবে তুলে ধরবো। এই সময়কালে যাদের গুরুর দশা কিংবা গুরুর অন্তর্দশা চলছে তাদের জন্য আজকের আলোচনাটি প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, এবং আমি বিশেষভাবে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করেন, তাহলে জিনিসগুলো বুঝতে পারবেন। এবং এই গোচরের ফলাফল আপনারা চন্দ্র রাশি হিসাবেও দেখতে পারেন কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন। পঞ্চম ঘর হচ্ছে আমাদের শিক্ষার ঘর, জ্ঞানের ঘর, সন্তানের সুখ এবং বিভিন্ন রকম কলা, সঙ্গীত, নৃত্য, চিত্র। তার সাথে পঞ্চম ঘর হচ্ছে পূর্বজন্মের পুণ্যের কর্মের ফল, আমাদের মা লক্ষ্মীর ঘর। আবার শেয়ার বাজার, আবার গ্ল্যামার জগৎ, এই সমস্ত কিছু দেখা হয়। সোশ্যাল মিডিয়া, সিনেমা জগতও দেখা হয়। দেবগুরু বৃহস্পতি হচ্ছে শিক্ষার কারক, ধনসম্পত্তির কারক, জ্ঞানের কারক, আধ্যাত্মিকতার কারক আর সন্তানের কারক। বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান যে বাড়িতে অনুষ্ঠিত হয় তার কারক দেবগুরু বৃহস্পতি। যাদের জন্মকুষ্ঠিতে গুরু খুব ভালো অবস্থায় থাকে তাদের ক্ষেত্রে এই সমস্ত জিনিস খুব ভালো হয়। দেবগুরু বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে গোচর করছে। মঙ্গলদেব হচ্ছে চতুর্থ ঘরের অধিপতি অর্থাৎ মায়ের ঘর, আর দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্রে গোচর করছে পঞ্চম ঘরে। তো পঞ্চম ঘর কিসের? সন্তানের ঘর। তো এই সময়কালে যে সমস্ত মকর রাশির পিতামাতারা দীর্ঘদিন ধরে সন্তানের সুখ থেকে বঞ্চিত ছিলেন, সন্তান লাভ করার জন্য উপযুক্ত সময় এই সময় যারা বহুদিন ধরে ট্রিটমেন্ট করছেন তাদের সাকসেস হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সময়। এবং যে সমস্ত পিতামাতারা তাদের সন্তানের নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন, যাদের ফিউচার কেরিয়ার নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন, এই সময় পিতামাতারা দুশ্চিন্তা মুক্ত হবে এবং সন্তান যে কর্মই করবে তাতে বিশেষ উন্নতির যোগ থাকছে এই সময়। তার সাথে যারা শিক্ষার্থী তারা সমাজে তাদের পড়াশোনার জন্য মান সম্মান লাভ করবে। যারা উচ্চ শিক্ষার্থী তাদের বিদেশে যাওয়ার চেষ্টা করলে শিক্ষা লাভের জন্য তাদের যাত্রা সফল হবে। এই সময়কালে যারা সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত, যারা সিনেমা জগতের সাথে জড়িত তাদের যথেষ্ট ভালো সময়। আবার যারা সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পী, চিত্রশিল্পী তারাও নিজেদের কাজের জন্য যথেষ্ট সুনাম অর্জন করবে সমাজে এবং যথেষ্ট মা লক্ষ্মীর আশীর্বাদও পাবে, অর্থাৎ ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে। কারণ দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে লাভের ঘর, আর লাভের ঘরটি হচ্ছে মকর রাশির ক্ষেত্রে বৃশ্চিক রাশি, আর বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গলের নক্ষত্রেই দেবগুরু বৃহস্পতি এবার গোচর করছে। দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে ভাগ্যের ঘর, যেটা হচ্ছে কন্যা রাশি, আর কন্যা রাশির অধিপতি বুধেরও প্রভাব এই নক্ষত্রের উপর থাকে। আর দেবগুরু বৃহস্পতি বিষ রাশিতে বিষ রাশিতে অবস্থান করছে। বিষ রাশিটা হচ্ছে কি স্থির রাশি। তো এই সময়কালে মকর রাশি যে কর্মই করবে তাতে ভাগ্য যথেষ্ট সঙ্গ দিবে। আর এই ভাগ্যের ঘরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ার দরুন এই সময় যারা উচ্চশিক্ষার সাথে জড়িত তাদের বিদেশ যাত্রা হবে। যারা শল্য চিকিৎসক বা মেডিকেল ডিপার্টমেন্টে যারা জড়িত রয়েছেন তাদের উচ্চশিক্ষা লাভের জন্য বিদেশ যাত্রা হবে। এই সময়কালে ট্যুর অ্যান্ড ট্রাভেলিং কাজে যারা জড়িত রয়েছেন তাদের জন্যও যথেষ্ট ভালো। আবার দেবগুরু বৃহস্পতির এই সময় দৃষ্টি রাশির উপর থাকছে, অর্থাৎ ব্যক্তিত্বের উপর একটা বিশেষ প্রভাব ফেলবে। মকর রাশিকে সমাজে যে ভাবে প্রত্যেকটি মুহূর্তে অপদস্থ হতে হয়েছে এর আগের সময়ে যে 7.5 চলছিল, এটা তো 7.5 লাস্ট সময়। এই সময়কালে মকর রাশির জীবনে একটা ভালো পরিবর্তন আসছে, সমাজ অন্যভাবে চিনবে।
তার সাথে পিতার সাথে যে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া, এই সময় কিন্তু পিতারও যথেষ্ট সাপোর্ট পাবে মকর রাশি। দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্রে গোচরের মানে এই সময়কালে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার সাথে যারা জড়িত রয়েছেন, যারা বিদেশে কর্মরত রয়েছেন, যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো হবে। মকর রাশির ক্ষেত্রে চতুর্থ ঘর হচ্ছে কি মেষ রাশি। মেষ রাশির অধিপতি মঙ্গল, মঙ্গলকে বলা হয় ভূমিপুত্র। আর এই নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি গোচর করছে এই সময়কালে। তো এই সময়কালে যারা জায়গা জমি সেল পারচেজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। যারা বড় বড় ফ্ল্যাটের ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য ভালো সময়, অর্থাৎ ভূমি সংক্রান্ত কাজ, এই সমস্ত কাজে যথেষ্ট অগ্রগতি রয়েছে এই সময়। আবার স্টক ব্যবসার সাথে জড়িত রয়েছেন, যেমন ধান চাল গম ইত্যাদি স্টক করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। যারা হোটেল ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য ভালো। যারা খাবারের প্রোডাক্ট, খাবারের কোনো জিনিসের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। আবার যারা কাঠের ব্যবসার সাথে জড়িত রয়েছেন, যারা গাছপালা নার্সারির কাজে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। এছাড়া যারা কৃষিকার্যের সাথেও যারা যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময় যথেষ্ট ভালো। এই সময়কালে কর্মক্ষেত্রে একটা এক্সট্রা ঊর্জা কাজ করবে, একটা হিম্মতি স্বভাব আসবে মনের মধ্যে। এই সময় মায়েরও সাপোর্ট পাবে সন্তানরা যথেষ্ট। এই সময়কালে শেয়ার মার্কেটে যারা লং টার্ম ইনভেস্ট করেছেন তাদের জন্য ভালো সময়। মঙ্গলদেবের এই নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির গোচর, আর দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি রাশির উপর পড়ছে এই সময়কালে। কিছু কিছু দিক থেকে আবার সাবধানেও থাকতে হবে মকর রাশিকে। যেমন মনের মধ্যে ওভার কনফিডেন্ট, এই জিনিসটা কিন্তু অত্যধিক আসলে এই জিনিস থেকে দূরে থাকতে হবে। ওভার কনফিডেন্ট এই জিনিসটা মনের মধ্যে নিয়ে আসাই যাবে না। আবার এই সময় আলস্য জিনিসটা ত্যাগ করতে হবে। যদি আলস্য করেন তাহলে কিন্তু নেগেটিভ ফল পাবেন, কারণ মঙ্গলের ঊর্জা এই নক্ষত্রের উপর যথেষ্ট থাকবে। আর এর আগে আমি এই নক্ষত্রের সম্বন্ধে তো বললাম যে এর মধ্যে চঞ্চলতা জিনিসটা থাকবে। অতএব আলস্য জিনিসটা কোনোভাবেই করা যাবে না। কর্মক্ষেত্রে অ্যাক্টিভ থাকতে হবে এবং অত্যধিক কনফিডেন্ট এটাও কিন্তু আবার থাকা যাবে না। আপনি যেরকম কর্ম সেরকমভাবেই করবেন, নর্মালভাবেই করবেন। আবার দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্রে গোচর করাকালীন রাশির উপর দৃষ্টি পড়ছে এই সময়কালে। ভুল করেও কিন্তু কাউকে বিশ্বাস করতে যাবেন না, বিশ্বাস করলে বহুবার কিন্তু ঠকতে হবে। আর মকর রাশি বিগত দিনে মানে বিশ্বাস করে করেই তো শেষ হয়ে গেছে এই রাশিটা। মানে নিজেকেই সবার মতন ভাবে, এরকম একটা অবস্থা যে বিশ্বাস যাদের যাদের করেছে মকর রাশি বিগত দিনে তাদের কাছ থেকে ধোঁকা ছাড়া কিছুই পায়নি। অতএব এই নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি গোচর করছে। আর এই নক্ষত্রে একটা কিন্তু বৈশিষ্ট্য স্বভাব তো বললাম যে বিশ্বাসের জায়গাটা। অতএব বিশ্বাস কাউকে করতে যাবেন না, শুধু বিশ্বাস করবেন নিজেকে আর ঈশ্বরকে। ব্যবসা বাণিজ্যে বা অন্য কোনো কর্মে কাউকে টাকা পয়সা ধার দিতে যাবেন না, তাহলে কিন্তু বিশ্বাসঘাতকতা মানে 100% হবে। এবং কোনো রকম অথরাইজ ছাড়া নিজের কোনো জিনিস দিতে যাবেন না। এই সময়কালে বাড়ির বড় ভাই বোনদের সাথে সম্পর্ক যথেষ্টটা ভালো রাখবেন, তাদের কাছ থেকে ব্লেসিং জিনিসটা নেবেন। এই সময়কালে মকর রাশির প্রত্যেকটি জাতক জাতিকাকে একটাই কথা বলবো, এর মেন উপাচার হচ্ছে হনুমান চল্লিশা। আপনারা প্রত্যেক দিন হনুমান চল্লিশা মানে পড়বেন। হনুমান চল্লিশাকে একদম গলার মালার মতন করে রাখবেন। উঠতে বসতে যেখানে সেখানে পড়বেন, কিন্তু অপবিত্র হয়ে পড়বেন না। তবে হনুমান চল্লিশা পড়ার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন। বিগত যে ভয়াবহ দৃষ্টি এই মকর রাশি দেখেছে, এখান থেকে পার হওয়ার একমাত্রই মানে পথ হচ্ছে সেটা হচ্ছে উপাচার। কারো জন্মকুষ্ঠিতে হয়তো শনির অবস্থান খারাপ রয়েছে, দেবগুরু বৃহস্পতির অবস্থান খারাপ রয়েছে, মঙ্গলের অবস্থান খারাপ রয়েছে। তো এইগুলোকে ঠিক করার একমাত্র মেন অস্ত্র হচ্ছে উপাচার। আমি আমার কোনো ভিডিওতেই পাথরের কথা বলি না, কারণ পাথর জন্মকুষ্ঠি না দেখে বলা উচিত না কোনো সময়, যার জন্য উপাচারের কথাটা বলি। মোট কথা দেবগুরু বৃহস্পতির এই যে গোচরটা হচ্ছে এটা সম্পূর্ণভাবে মকর রাশির ফেভারে থাকবে। যাদের জন্মকুষ্ঠি খুব খারাপ রয়েছে তারাও কিছু না কিছু ভালো ফল পাবেন, তবে উপাচার যদি করেন তাহলে ফলে আরও বেশি বৃদ্ধি হবে। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এতটুকুই। এরপরে আবার এক নতুন পর্ব নিয়ে আসবো। যদি আমার এই পরামর্শ সত্যিই কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটি অ্যাস্ট্রো এসএম বাংলাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকেন, ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।